সামনে উপবিষ্ট এই নগরের সমস্ত মাতৃমণ্ডলী এবং এখান থেকে অনুষ্ঠান মঞ্চতে যত দূর পর্যন্ত শব্দ যাচ্ছে সবাইকে অভিনন্দন জানিয়ে আর দু একটি কথা বলছি। আমরা বিকাল 4টে থেকে আর এই সনাতনী হিন্দু ধর্ম সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আর আমাকে বলা হয়েছে এই কার্যক্রমের কয়েকটি বিষয় নিয়ে বলতে। তো এই কার্যক্রমের নাম হিন্দু সম্মেলন। যদি এই কার্যক্রমের বিষয় বলতে হয় তাহলে আজ থেকে 128 বছর আগে আমাদের ফেরত যেতে হবে। অর্থাৎ 128 বছর কেন বলছি, সেই সময় সালটা ছিল 1897, অর্থাৎ দেশ তখন পরাধীন। আর সেই সময় তার কয়েক বছর আগে স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দুত্বের জয়গান গেয়ে এসেছিলেন। যখন স্বামীজি আমেরিকাতে গেছিলেন সেই পটভূমি আমরা জানি। যখন উনি আমেরিকাতে পৌঁছেছেন, আজকের যে শিক্ষিত আমেরিকা, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, সেই আমেরিকার প্রথম একজন ছিনতাইকারী চোর সে স্বামীজিকে স্বাগত জানিয়েছিল। কীরকম স্বাগত? স্বামীজি জাহাজ থেকে নামার সময়তেই তার ব্যাগটা চুরি হয়ে গেছিল, যে ব্যাগে তার ডকুমেন্ট থেকে শুরু করে সেই মঞ্চে ওঠার পারমিশন ছিল। তো তারপর থেকে 1.5 মাস স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন পরে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। আমাদের দেশে জানি এই কার্যক্রমে বিভিন্ন সাধু সন্তরা এসেছিলেন, তাদেরকে আমরা কি শ্রদ্ধার সঙ্গে এখানে বরণ করেছি এবং তাদের আশীর্বচন গ্রহণ করেছি। কিন্তু আমেরিকার মাটিতে গেরুয়া বসন পরা কেউ তারা বুঝতেই পারেনি স্বামীজি কেমন ব্যক্তিত্ব। তো সেই সময় আমেরিকায় পৌঁছানোর পর 1.5 মাস ধরে প্রচণ্ড কষ্টের মধ্যে ওনাকে থাকতে হয়েছে। এরকম কষ্ট, যখন উনি বাড়িতে গেছেন ভিক্ষা চাইতে, তখন স্বামীজিকে বলা হয়েছে ইউ ব্লাডি ডগ, মানে স্বামীজিকে কুকুর সম্বোধন পর্যন্ত শুনতে হয়েছে। গায়ের রং, আমরা জানি ভারতীয়দের গায়ের রঙের সঙ্গে আমেরিকার গায়ের রঙের পার্থক্য আছে। তো স্বামীজিকে এরকম বিভিন্ন কুকথা অকথাতে আর স্বামীজিকে ভূষিত করেছে, কেউ স্বামীজিকে সম্মান করেনি। কিন্তু সেই আমরা জানি 11ই সেপ্টেম্বর সেই বিখ্যাত দিন, যেদিন স্বামীজি সেই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই মঞ্চে স্বামীজি বিগত 1.5 মাসের যে কষ্ট, সেই কষ্ট তুলে ধরেননি। আমরা জানি সেই মঞ্চ থেকে স্বামীজি ঘোষণা করেছিলেন, হে আমার আমেরিকার প্রিয় বোন এবং ভাইয়েরা। অর্থাৎ ওই 1.5 মাসের কষ্ট ভুলে গিয়ে আমেরিকাবাসীকে আপন করেছিল। আর সেই কারণে সেই স্বামীজির কালজয়ী ভাষণ সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। তারপর যখন স্বামীজি ভারতে ফিরে এসেছেন, ভারতের বিভিন্ন জায়গা থেকে স্বামীজিকে ডাকা হচ্ছে, আপনি বক্তব্য রাখুন। আজকের যে বর্তমান পাকিস্তান আমাদের দেশের অংশ না, কিন্তু আমরা মনে করি অখণ্ড ভারতের একটি অংশ। আর সেই পাকিস্তানের লাহোর শহরে তখন আর্য সমাজের প্রাণকেন্দ্র। আর সেই আর্য সমাজের প্রাণকেন্দ্র, সেখান থেকে স্বামীজির কাছে বার্তা এসছে, আপনি লাহোরে আসুন, এখানে আপনি হিন্দু ধর্ম, হিন্দু দর্শন, বেদান্ত নিয়ে বক্তব্য রাখুন। আর সেখানে আর্য সমাজ স্বামীজিকে আহ্বান করতে আসার আধ ঘন্টা পর আজকের যে রাজনৈতিক দল পাঞ্জাবের শিরোমণি আকালি, তারাও এসে স্বামীজির কাছে বলছে, স্বামীজি আপনি আমাদের মঞ্চে আসুন, শিখদের মঞ্চে এসে আপনি হিন্দুত্বের কথা বলুন। ঠিক তার পরবর্তী সেই সময়তেই হিন্দুদের একটি সংগঠন সনাতনী হিন্দু ধর্ম, তাদের পক্ষ থেকে স্বামীজির কাছে এসছে, আপনি আমাদের মঞ্চে আসুন। কিন্তু সেই সময় স্বামীজি বললেন, না, আমি হিন্দুদের 3টি আলাদা মঞ্চে যাব না। যদি আমাকে হিন্দুত্বের উপরে বক্তব্য রাখতে হয় তাহলে আমি কোনো একটি মঞ্চে যাব। যদি আপনারা সকলে মিলে একটি মঞ্চের আয়োজন করেন, সেই মঞ্চে আমি হিন্দুত্ব নিয়ে বলবো। ইতিহাস সাক্ষী, সেই 3টি হিন্দুদের সেই সময়ের বিরাট বড় প্রতিষ্ঠান, তারা লাহোরের মাটিতে স্বামীজিকে আহ্বান করেছিলেন এবং স্বামীজি সেই একটি মঞ্চে দাঁড়িয়ে ভারতের জয়গান গেয়েছিল। আজকের যে হিন্দু সম্মেলনের যে রূপরেখা, তার কারণ এই অর্থের মধ্যে, এই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে যে হিন্দুদের আজকে অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে, অনেক মঠ মন্দির, তারা বিভিন্নভাবে, আজকে আমরা দেখলাম একটু আগে মতুয়া সম্প্রদায় সম্পর্কে আমরা শুনলাম। এর আগে সাধু সন্তরা বলেছে, বিভিন্ন জাত পাত, বিভিন্ন পন্থ থেকে আমরা শুনেছি। কিন্তু আজকের এই হিন্দু সমাজ বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষের যোজনাতে এই কার্যক্রম
এই বছরের শুরুতে নেওয়া হয়েছে, যে সমস্ত হিন্দুকে একটি মঞ্চে আনা, যেটি সূচনা বললাম স্বামী বিবেকানন্দ লাহোরের মাটিতে করেছিলেন। এবং সেই যে ভাষণ, স্বামীজির আমেরিকার ভাষণ যেমন কালজয়ী ভাষণ, লাহোরের ভাষণও কালজয়ী ভাষণ। সেই ভাষণে উনি 3 দিন ভাষণ দিয়েছিলেন বেদান্ত সম্পর্কে, এবং সেখানে ভাষণের থিম ছিল কমন বেসিস অফ হিন্দুইজম। এবং সেই ভাষণ এরকম ভাষণ ছিল, একজন কলেজের প্রফেসর, তার নাম তীর্থরাম, আর সেই ভাষণ দূর থেকে শুনছিল, ভালোভাবে শুনতে পারেনি। তারপরেও সেই তীর্থরাম প্রফেসরই ছেড়ে দিয়ে পরবর্তীকালে রামতীর্থ নাম নিয়ে সারা পৃথিবীতে স্বামীজির পরবর্তীকালে বেদান্ত দর্শন, যাকে বলা হতো স্বামীজির পরবর্তীকালে বেদান্ত মানে রামতীর্থ, সেই লাহোরের ভাষণ থেকে উঠে এসেছিল রামতীর্থ। এবং সেই ভাষণে স্বামীজি কি বলেছিলেন, আজকের এই হিন্দুদের এই মঞ্চে 2-3টে কথা বলা দরকার। সেই স্বামীজি যে কথা বলেছিলেন 128 বছর আগে, 1897 সাল। আর সেখানে স্বামীজি বলছেন যে আমরা জানি আমাদের হিন্দু দর্শন অনুযায়ী 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্ম হয়। আর স্বামীজি বলছেন সারা পৃথিবীর যত মনুষ্যকুল জন্মগ্রহণ করেছে তারা যদি দ্বিগুণ পুণ্য লাভ করে তারপরে ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করা যায়। সেই জন্য আমরা যারা বসে আছি এই সনাতনী হিন্দুরা, আমরা ভাগ্যবান স্বামীজির ভাষায় যে আমরা এই ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করতে পেরেছি। এবং তারপরে স্বামীজি সেখানে কি বলেছেন, সেই ভাষণে স্বামীজি বলেছিলেন আগামী 50 বছর সমস্ত দেবদেবীকে ঘুম পাড়িয়ে রাখতে হবে, কেবলমাত্র ভারত মায়ের পুজো করতে হবে। আর ইতিহাস সাক্ষী, আমরা জানি ভারতবর্ষে ঋষির বাক্য কখনো মিথ্যা হয় না, ভুল প্রমাণিত হয় না। একবার ক্যালকুলেশন করে দেখুন, 1897 সালে স্বামীজি যখন লাহোরের মাটিতে এই বক্তব্য রাখছেন, তার ঠিক 50 বছর পরে 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেল। অর্থাৎ ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে যদি জনক বলা যায়, আর সেই জনক স্বামী বিবেকানন্দকে বলতে হবে। এই জানুয়ারি মাস আমাদের জন্য খুব ভালো, বাংলার জন্য তো গর্বের, এবং সারা পৃথিবীর কাছে এই মাস আমাদের কাছে গর্বের। তার কারণ এই মাসেতেই ভারত মায়ের 2জন দামাল সন্তানের জন্ম হয়েছিল। 12ই জানুয়ারি আমরা জানি স্বামী বিবেকানন্দের, আর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে আমার গুরু স্বামী বিবেকানন্দ, ভাব শিষ্য অর্থাৎ স্বামীজির ভাব শিষ্য নেতাজি। তো সেই জন্য এই মাসেই আমাদের এই কার্যক্রম সারা বাংলা জুড়ে হচ্ছে। আমি যেখানে যেখানে গেছি সব জায়গায় দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত কার্যক্রম, এবং এই ব্যারাকপুর জেলাতেও সব জায়গায় দারুণ কার্যক্রম হয়েছে। এই কার্যক্রমের উদ্দেশ্যই এটা যে সমস্ত হিন্দুকে একটি মঞ্চে আনা। এবং যদি স্বামীজির কথা বলতে হয়, যখন স্বামীজি আমরা জানি মাত্র 39 বছরে উনি স্বর্গলোকে গেছেন, কিন্তু স্বামীজির যে অসমাপ্ত কাজ, সেই কাজ নিবেদিতা শুরু করেছিলেন। যদি নিবেদিতার জীবনের 3টি ঘটনা বলি, যেটা স্বামী বিবেকানন্দের অসমাপ্ত কাজ উনি করেছেন, আমরা জানি সেই সময় ভারতবর্ষের যারা আর্টিস্ট তার মধ্যে একজন ছিলেন, আর সেই আর্টিস্ট নন্দলাল। এই নন্দলাল বসু উনি ফ্রান্সের নগ্ন মহিলার চিত্র আঁকতেন। যারা আমরা আর্ট কলেজে পড়ি, আর্ট কলেজে দেখব সেখানে নগ্ন মহিলাদের ছবি আঁকার প্রদর্শনী চলে। তো সেই নন্দলাল বসু এরকম ছবি আঁকতেন নগ্ন মূর্তির। আর তার কাছে ভগিনী নিবেদিতা গেছেন, গিয়ে বলছেন তুমি যে এই নগ্ন নারীর চিত্র তোমার তুলিতে ফুটিয়ে তুলছ, তোমার এই তুলিতে কি ভারত মায়ের প্রতিকৃতি আঁকা যায় না? তুমি কি ভারত মায়ের এই বন্দি দশার চিত্র আঁকতে পারো না? আর সেই নিবেদিতার আগ্রহ করার পর এই নন্দলাল বসু তার সেই নগ্নচিত্র আঁকার যে শিল্প দক্ষতা, সেটাকে ছেড়ে উনি ভারত মায়ের পরাধীনতার চিত্র, বন্দি মায়ের চিত্র এঁকেছিলেন। আর পরবর্তীকালে সেই চিত্র দেখে ভারতের বিপ্লবী আন্দোলনে ভারতের জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছেন। অর্থাৎ ভগিনী নিবেদিতা একজন এরকম চিত্রকারকে ভারত মায়ের চিত্র আঁকার জন্য উদ্বুদ্ধ করেছেন। যখন গুজরাটে রাজা, আর সেই গুজরাটের রাজা ভদোদরার রাজা সাউজি গায়কর, ওনার যে স্কুল, আর সেই স্কুলেতে একজন বাংলার সেই সময়তে ঋষি অরবিন্দ ঘোষ ওনার স্কুলেতে আর টিচারের কাজ করছেন মাত্র 12 টাকা স্যালারি নিয়ে। আর সেই সময় নিবেদিতা গেছেন ওনার ক্লাসরুমে,
ক্লাসরুমে গিয়ে বলছেন দেশ পরাধীন, আর আপনি এখানেই ছোট ছোট ছেলে মেয়েদের পড়াচ্ছেন। আপনার জন্য অপেক্ষা করছে এই দেশের বিপ্লবী আন্দোলনের কাজ শুরু করতে হবে। আর সেই সময়তে ঋষি অরবিন্দ সেই ভদোদরা থেকে চাকরি ছেড়ে কলকাতায় এসে অনুশীলন সমিতি তৈরি করেছিলেন। আমরা জানি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা, পরবর্তীকালে কলকাতা ডাক্তারি পড়তে এসে এই অনুশীলন সমিতিতে যুক্ত হয়ে ছদ্মনাম কোকেন নিয়ে দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। তো একজন শিক্ষক থেকে বিপ্লবী আন্দোলনের জনক হিসেবে আমরা ঋষি অরবিন্দকে দেখেছি। ঠিক সেরকম যখন কংগ্রেসের একটি অধিবেশন থেকে নিবেদিতা ফিরছেন, আর সেই ট্রেনের মধ্যে আরেকজন যাত্রী, আর তিনি সেই সময়ের ভীষণ ভালো গায়ক, আর তাকে নিবেদিতা বলছেন যে আপনি যে গান গাইছেন, আপনার তো গানের মধ্যে আপনার এই গানের দক্ষতা কবি কালিদাসকেও হারাতে পারে, কিন্তু আপনি এই গান গাইছেন, আপনার গানের মধ্যে যদি ভারত মায়ের বন্দনা না হয় তাহলে কিসের আপনি গায়ক? ইতিহাস সাক্ষী, পরবর্তীকালে ভারত বন্দনার উপরে যত গান হয়েছে সুব্রমণ্যম স্বামী তার গান শ্রেষ্ঠ হয়েছে। অর্থাৎ ভগিনী নিবেদিতা বিদেশ থেকে এসছে, আসার পরে ভারতের এরকম 3 জন ব্যক্তিকে দিয়ে এরকম আমূল পরিবর্তন করে দিয়েছে। এই যে সংবিধান নিয়ে আমরা আলোচনা করি, সংবিধানের যে ছবি, সংবিধানের মধ্যে বিভিন্ন ছবি আমরা দেখি, সেখানে শিবের নটরাজের ছবি, কুরুক্ষেত্রের যুদ্ধের কৃষ্ণ অর্জুনের ছবি, বুদ্ধের বন গমনের ছবি, এই সমস্ত ছবির পেছনে এই নন্দলাল বসুর অবদান লুকিয়ে আছে। অর্থাৎ স্বামীজি চলে যাওয়ার পর স্বামীজির অসমাপ্ত কাজ নিবেদিতা এভাবে করেছেন। কিন্তু আজকের আমরা স্বাধীন দেশের নাগরিক, আজকে আমাদের আর দেশ স্বাধীন করার দরকার নেই। আজকের আমাদের কয়েকটি কাজ আমাদের কাছে আজকে এসে পৌঁছেছে। সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই শতবর্ষের হিন্দু সম্মেলনে সবার কাছে 5টি কাজের বার্তা আমরা দিয়েছি। প্রথম কাজ সামাজিক সমরসতা। আজকে সারা দেশে জাতপাত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দ্বিধা বিভক্ত। ভারতবর্ষের অপোজিশন লিডার সারা দেশ জোড়ার নাম করে দেশ ঘুরছেন, কিন্তু টুকরে টুকরে গ্যাং তৈরি করে দিচ্ছেন। দেশ জোড়া তো দূর, দেশকে কী করে খণ্ডিত করা যায় আর সেই কাজ করছেন। সেই জন্য আজকে সামাজিক সমরসতা দরকার আছে। তারপরে আমরা বলেছি কুটুম্ব প্রবোধন। আজকে আমাদের নিজেদের মধ্যে আত্মীয় সম্পর্ক নেই, সেই জন্য সংঘ বলছে পরিবার থেকে শুরু হোক। আমরাই বলেছি বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়, কিন্তু বাড়ির মধ্যে সে আত্মীয় আর থাকছে না। তো সেই কারণে আমরা বলছি কুটুম্ব প্রবোধন। এরপরে বলছি আমরা পরিবেশ নিয়ে আমরা 3টি বার্তা দিচ্ছি। গাছ লাগাতে বলছি, জল সংরক্ষণ করতে বলছি, আর আমরা প্লাস্টিক মুক্ত দেশ গড়ার কথা বলছি। এরপর আমরা বলছি স্বয়ের জাগরণ। আমরা স্বাধীন তো হয়ে গেছি, স্বদেশ তো আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা স্বতন্ত্র কি হয়েছি? একটু আগে যখন এই জেলার বৌদ্ধিক প্রমুখ সুখদেবদার সঙ্গে কথা হচ্ছিল, বলছে আমরা ব্যারাকপুরে 4টি কার্যক্রম করতে পারিনি। কেন না? সরকারি পারমিশন পাইনি। হিন্দু দেশ, আর সেই হিন্দু দেশে আমরা পারমিশন পাচ্ছি না। অর্থাৎ স্বদেশ আমরা পেয়ে গেছি, আমাদের স্বতন্ত্র নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হয়েছিল কলকাতার একটি মঞ্চে ভারত ছাড়ো আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে 1921 সালে। আর সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই ব্রিটিশ অনেক শক্তিশালী, কিন্তু এই ব্রিটিশকে পরাজিত করতে গেলে এদের সঙ্গে যুদ্ধে পারা যাবে না, আগে আমাদেরকে স্বয়ের জাগরণ করতে হবে। অর্থাৎ স্ব মানে আমরা 6টি কথা বলেছি স্ব নিয়ে। সেখানে পূজনীয় মোহন ভগবতজি, বর্তমান RSS প্রধান, উনি বলছেন স্ব দিয়ে বলছেন, স্বয়ের মধ্যে ভ দিয়ে আমরা 6টি শব্দ বলেছি। ভাষা, ভূষা। আজকে ইংরাজি মাধ্যমে পড়াশুনো ছাড়া আমরা মনে করি আমাদের বাড়ির ছেলেমেয়েরা বড় হবে না। তারপরেও আমরা বলছি স্বভাষা, স্বভূষা, পোশাক আশাক থেকে শুরু করে, এবং ভজন, ভোজন, আর তারপরে বলছি ভবন আর ভ্রমণ। এই যে 6টি বলা হলো, এই 6টি হিন্দুত্বের বাতাবরণ রাখতে বলা হয়েছে। আর সব শেষে বলা হয়েছে যে নাগরিক কর্তব্য, সিভিক ডিউটি। সেই জন্য আজকে আমরা দেশ থেকে কি পাবো সেইটা আমরা নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু আজকের এই মঞ্চ থেকে আমরা সমাজকে আহ্বান করছি আমি দেশের জন্য কি দিতে পারি। আজকে যে আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, তার কারণ সেই সময়তে একজন আমেরিকার প্রেসিডেন্ট এসেছিলেন জন এফ কেনেডি বলে। উনি আমেরিকাবাসীকে বলেছিলেন আমেরিকা তোমাকে কি দেবে এটা ভাবার দরকার নেই, তুমি আমেরিকাকে কি দিতে পারো সেইটা ভাবতে হবে। আজকের ভারতের এই স্বাধীনতার 75 বছর পরে দাঁড়িয়ে ভারত এখনও উন্নয়নশীল দেশ,
উন্নত দেশ না। সেই জন্য আজকে আমাদের ভাবনা এখান থেকে নিতে হবে, এই দেশ হিন্দুর দেশ। যদি হিন্দুরা এক হয়, ভারতবর্ষের সমস্ত সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর এই যে পঞ্চ পরিবর্তনের বিষয় খুব সংক্ষেপে বললাম, যদি আমরা এই পঞ্চ পরিবর্তনের উপরে কাজ করতে পারি, এই কাজ করার জন্য কোনো অর্থ লাগবে না, কোনো পলিটিক্যাল প্রেশার আসবে না। এই কাজ নিজের ঘর থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আজকের এই যে কার্যক্রম, এই যে হিন্দু সম্মেলন, এটা সার্থক হবে। নমস্কার সবাইকে। আমার পাশে দাঁড়িয়ে আছেন মাননীয় শ্রী ইন্দ্রনাথ রায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যারাকপুর জেলার কার্যবাহ আছেন। ওনাকে অভিনন্দন আমাদের অনুষ্ঠানে আসার জন্য।